জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। শুরু করছি পঞ্চতন্ত্রের গল্পের ক্লাস। এটা আজকে আমাদের শুরু হবে তৃতীয় তন্ত্র। তৃতীয় তন্ত্রের নাম হচ্ছে কাকলুকীয়। এখানে 14টি গল্প আছে। এখন পঞ্চতন্ত্র সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি। যে পঞ্চতন্ত্র বলছেন যে গল্পের প্রতি মানব মনের আকর্ষণ চিরন্তন। আজ থেকে প্রায় 2000 বছর আগে পঞ্চতন্ত্র রচিত হয়েছিল। দাক্ষিণাত্যে বিষ্ণু শর্মা নামে একজন ব্রাহ্মণ পণ্ডিত ছিলেন। তিনি এই গ্রন্থ রচনা করেন। পৃথিবীর প্রায় 50টি ভাষায় 200-র বেশি সংস্করণ এই পঞ্চতন্ত্রে প্রকাশিত হয়েছে। এর বিষয়বস্তুটা কি বলছেন? মহিলারক্ষ নগরীর রাজা অমর শক্তির 3 পুত্র ছিলেন। একজনের নাম বহু শক্তি, আর একজনের নাম উগ্র শক্তি, আর একজনের নাম অনন্ত শক্তি। তাদের সুশিক্ষার জন্য বিষ্ণু শর্মা নীতি শিক্ষামূলক এই গ্রন্থটি রচনা করেন। মূল গ্রন্থটি 5টি খণ্ডে বিভক্ত বলে গ্রন্থটির নাম হচ্ছে পঞ্চতন্ত্র। এই 5টি খণ্ড বা তন্ত্রের নাম মিত্রভেদ, মিত্রপ্রাপ্তি, কাকলুকীয়, লব্ধ প্রনাশ এবং অপরীক্ষিত কারক। পঞ্চতন্ত্রের গল্প অত্যন্ত বাস্তব ও জীবন উপযোগী। মানব সমাজ এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। সেদিক থেকে গ্রন্থটি মূল্যবান গ্রন্থ বিশেষ। এখন আমাদের মিত্রভেদ আর মিত্রপ্রাপ্তি এই দুটি হয়ে গেছে। এখন আর 3টি তন্ত্র বাকি আছে। তার মধ্যে আজকে শুরু হবে কাকলুকীয় তন্ত্র। এতে 14টি গল্প আছে। কাকলুকীয়তে 14টি, আর লব্ধ প্রনাশ তন্ত্রে আছে 6টি, আর অপরীক্ষিত কারক তন্ত্রে আছে 9টি গল্প। মোট 50টি গল্প এই পঞ্চতন্ত্রের উপজীব্য। আজকে কাকলুকীয় তন্ত্রে আছে যে মহিলারক্ষ নগরের কাছেই এক সহস্রবাহু বট গাছে বাসা বেঁধে বাস করত মেঘবর্ণ নামে এক কাক, তার অনেক সঙ্গী সাথে নিয়ে। মহিলারক্ষ নগরের কথা শুনলেন তো? সেখানে একটা খুব বিশাল বট গাছে মেঘবর্ণ নামে একটা কাক বাস করতো অনেক সঙ্গী সাথে নিয়ে। এই গাছেরই কিছুটা দূরে পাহাড়ের গর্তে গর্তে বাস করতো পেঁচারা। দিনের বেলায় পেঁচারা চোখে দেখে না বলে গর্তে চুপটি করে থাকে। কিন্তু সূর্য ডুবে রাত্রির অন্ধকার নেমে এলেই পেঁচাদের ছুটাছুটি আরম্ভ হয়। পেঁচার চিরকালের শত্রু কাক, তাই কাকের বাসা খুঁজে খুঁজে তাদের ধরে এনে ভোজ লাগিয়ে দেয়। দেখুন, বিশাল বট গাছে কাকেরা থাকতো, আর একটু দূরে পাহাড়ের গর্তে থাকতো পেঁচা আর কাক হচ্ছে শত্রু। পেঁচারা কাকদের খেয়ে নেয়, আর কাক ও পেঁচা দেখলে খুব চিৎকার করে। তাই দিনের বেলা তো পেঁচারা দেখতে পায় না। রাত্রে বেলা যেই সন্ধে হতো তখন পেঁচারা সেই গর্ত থেকে বেরিয়ে তারা সেই গাছে এসে কাকেদের ধরে ধরে খেতে আরম্ভ করতো। ঠিক তেমনি দিনের বেলা কাকেরা পেঁচাদের গর্তে ঢুকে তাদের হত্যা করত। তাহলে দেখুন কিরকম পরস্পর যে রাত্রেবেলা পেঁচারা কাকেদের আক্রমণ করছে, আর দিনের বেলা কাকেরা পেঁচাদের আক্রমণ করছে। মানে কাকরা আবার রাত্রে দেখতে পায় না, দিনে দেখতে পায়। তখন পেঁচাদের রাজা অরিমর্দন ছিল খুবই হিংস্র স্বভাবের। তার আক্রমণে কাকরা প্রায় নির্বংশ হবার উপক্রম হলো। প্রতিদিন খাচ্ছে তোদের। তখন কাকদের রাজা মেঘবর্ণ তার মন্ত্রীদের ডেকে এক সভায় মিলিত হলো। রাজা বলল, মন্ত্রীগণ, আজ তোমাদের পরামর্শ আমার একান্ত প্রয়োজন। রাত্রির সুযোগে পেঁচারা আমাদের শেষ করছে, এর প্রতিকার কি? প্রথম মন্ত্রী বলল, মহারাজ, পেঁচারা আমাদের থেকে বলবান, অতএব তাদের সঙ্গে বন্ধুত্ব করে চলাই উচিত। শত্রুতা করে তাদের সঙ্গে আমরা পেরে উঠব না। দেখুন, কাকেদের যে
সব থেকে বড় লিডার, সে একটা মানে সবার মতো ডেকে বললো যে এ তো পেঁচারা রোজ এসে আমাদের অনেককে নিধন করছে, এর থেকে পরিত্রাণের উপায় কি? তখন একজন বলল, মানে প্রথম মন্ত্রী, মানে কাকেদের মধ্যে আর কি, তিনি বলছেন যে পেঁচারা তো অনেক বলবান, সেই জন্য তাদের সঙ্গে আমরা যুদ্ধ করেও পারবো না আর শত্রুতা করেও পারবো না, সেই জন্য তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত। দ্বিতীয় মন্ত্রী বলল, মহারাজ, শত্রুকে বলবান মনে করলে সে আরো পেয়ে বসে, তাকে কিছুতেই বুঝতে দেওয়া উচিত নয় যে সে আমাদের থেকে বড়। আমরা পেঁচাদের সঙ্গে যুদ্ধ করলে জয়ী হব। দেখুন মানে কিরকম, মানুষের যেমন বিভিন্ন মতবাদ থাকে, মত থাকে, তেমনি এদেরও কিরকম থাকে যে মানে পশু পাখিদের মধ্যেও কিরকম মতভেদ আর কি। একজন বললো তাদের সঙ্গে বন্ধুত্ব করা উচিত, আর একজন বললো যে আমরা শত্রুকে বোঝানো উচিত নয় যে আমরা তাদের থেকে কম শক্তি, আমরা যুদ্ধ করব, ওদের সঙ্গে যুদ্ধ করলে আমরা জয়ী হব। তৃতীয় মন্ত্রী বলল, মহারাজ, আমাদের থেকে শত্রুরা যখন বেশি শক্তিশালী, তৃতীয় মন্ত্রী বলল, মহারাজ, আমাদের থেকে শত্রুরা যখন বেশি শক্তিশালী, তখন আমাদের উচিত হবে ওদের সঙ্গে বিবাদ না করে অন্য স্থানে চলে যাওয়া। পরে যদি আমরা শক্তিশালী হতে পারি তবে যুদ্ধ করে জয়ী হব। আর একজন বললো যে আমরা তো ওদের মতো অত শক্তিশালী নই, যেন আমরা অন্য জায়গায় চলে যাই, পরে যদি শক্তিশালী হতে পারি তখন এসে যুদ্ধ করব। চতুর্থ মন্ত্রী বলল, মহারাজ, এদের সঙ্গে আমি একমত নই। দেখুন, চারটে মত চারজনের, কিন্তু চতুর্থ, এই তিনটে মত তিনজনে দিল, কিন্তু চতুর্থ যে, সে বলছে এদের সঙ্গে আমি একমত নই। কোন রকম ঝুঁকি নেবার প্রয়োজন কি? আমাদের বাসস্থানকে যদি আমরা মজবুত করে গড়ে তুলি আর সদা সতর্ক দৃষ্টি রেখে চলি, তবে চিরশত্রু পেঁচারা আমাদের কি ক্ষতি করতে পারবে? আমরা বাসস্থানটাকে খুব শক্তপোক্ত করে তৈরি করব আর সবসময় লক্ষ্য রাখবো, তাহলে পেঁচারা কিছু করতে পারবে না। কথায় আছে, গৃহস্থের ঘর মজবুত না হলে চোরে তো চুরি করবেই। হ্যাঁ, সেজন্য ঘরে যেমন আমরা কোলাপসেবল গেট এই ওই লাগাই, গ্রিলের দরজা টরজা, সেই রকম বলছেন যে আমাদের যেখানে আমরা থাকি সেই জায়গাটা খুব মজবুত করতে হবে আর সবসময় লক্ষ্য রাখতে হবে যাতে পেঁচারা না আসতে পারে। যে গৃহস্থের ঘর মজবুত এবং যে গৃহস্থ সর্বদা সজাগ থাকে, তার কখনো কোনো বিপদ হয় না। এই প্রসঙ্গে বলছি, কাঁঠাল কাঠ খুব শক্ত, জানেন তো। আগেকার দিনে জমিদাররা যে বাড়ি করতেন, কাঁঠাল কাঠের দরজা করতেন, ডাকাতরাও ভাঙতে পারতো না, এত শক্ত কাঁঠাল কাঠ। সেই জন্য কাঁঠাল কাঠের দরজা, মেন এন্ট্রান্স তো থাকবেই কাঁঠাল কাঠে, তারপরে গুলো অন্য কাঠ হতে পারে, কিন্তু মেন এন্ট্রান্স কাঁঠাল কাঠ দিয়ে দরজা হতো। তখন এদের মধ্যে পঞ্চম মন্ত্রীর বয়স হয়েছে, সে বলল, মহারাজ, এদের কারোর সঙ্গেই আমি একমত হতে পারলাম না। আমার মতে যে শত্রু তাকে বাঁচিয়ে রাখতে নেই। দেখুন, ইনি আবার ওনার মতটা বলছেন, যে কোনো প্রকারে তাকে শেষ করাই বুদ্ধিমানের কাজ। যার সঙ্গে শক্তিতে পারবো না তাকে কৌশলে বিনাশ করতে হবে। শক্তির চেয়ে বুদ্ধি অনেক বেশি কার্যকরী। এটা তো প্রথমেই বলেছি, বুদ্ধির্যস্য বলং তস্য, কৃষ্ণ শর্মা ওই অমর শক্তির ছেলেদের লেখাপড়া শেখানোর জন্য এই যে গল্পগুলো বলছেন, এর মধ্যে বুদ্ধিরই প্রকাশ বেশি। সব জায়গায় দেখবেন কোথাও মানে বুদ্ধির যে প্রকাশ নেই এরকম কোনো গল্প নেই, সব গল্পেতে বুদ্ধির প্রকাশ নেই। তখন বলছে না, শত্রুকে বাঁচিয়ে রেখে লাভ নেই, কৌশলে তাকে বিনাশ করতে হবে। আর শক্তি, ওরা তো শক্তিশালী, সেজন্য ওদের থেকে আমরা বুদ্ধি করে ওদেরকে বিনাশ করব। যার বুদ্ধি আছে সেই শেষ পর্যন্ত জয়ী হয়। তাছাড়া কোনো প্রকার সন্ধির কোনো প্রশ্নই ওঠে না, কারণ পেঁচাদের সঙ্গে শত্রুতা আমাদের আজ নতুন নয়, এ শত্রুতা বহুদিনের, এর বোধহয় কোনোদিনই শেষ হবে না। হ্যাঁ, মানে চিরশত্রু যাকে বলে, যেমন আমরা বলি না আদায় কাঁচকলায়, সেরকম বলে। রাজা মেঘবর্ণ তখন বলল, হে বৃদ্ধ মন্ত্রী,
তাহলে সেই কারণটা কি বলো না শুনি। হ্যাঁ, তখন বৃদ্ধ মন্ত্রী তখন পাখিদের রাজা পেঁচা এই গল্পটি বলল। যখন এই বৃদ্ধ মন্ত্রী বললেন না যে আমরা কৌশলে তাকে বিনাশ করব তাদের, তখন সে এদের কাকেদের রাজা মেঘবর্ণ বলল যে তাহলে সেই কারণটা কি বলো। তখন তিনি একটা গল্প বলছেন, এটা তো খুব লিঙ্ক আছে পরপর। পাখিদের রাজা পেঁচা, এটা বলছেন কি একদিন সব পাখিরা এক জায়গায় বসে নানা গল্প করতে করতেই কথাটা উঠলো। একজন বলল পশুদের রাজা আছে, আপদে বিপদে রাজা প্রজাদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু আমাদের কোনো রাজা নেই। হ্যাঁ, পাখিরা একদিন সবাই মিলে একটা কনফারেন্স মতো করে বলছে আর কি যে সবার রাজা আছে, পশুদেরও আছে, পশুরাজ সিংহ, সে তাদের রক্ষা করে পশুদের, কিন্তু আমাদের তো কোনো রাজা নেই, তাহলে আমাদের একজন রাজা দরকার। রাজা প্রজাদের পাশে এসে দাঁড়ায়, কিন্তু আমাদের কোনো রাজা নেই। শোনা যায় আমাদের রাজা গরুর, তাকে তো আমরা কোনোদিন চোখেই দেখতে পাই না। গরুর তো নারায়ণের বাহন, ভীষণ ব্যস্ত তিনি, নারায়ণ এখানে ওখানে যাচ্ছেন সারা পৃথিবী, মানে এই জগৎ না আরো কত জগৎ আছে, সেখানে যেতে হয় নারায়ণকে মানে বহন করে নিয়ে যেতে হয়, নারায়ণের বাহন গরু। এই জন্য তিনি তো সময় পান না, আর আমরা তাকে চোখেও দেখি। আর তার চোখেও দেখতে পাই না, তো আমাদের উপকার তিনি কি করবেন। প্রতিদিন আমাদের কতজন ব্যাধির হাতে প্রাণ হারায় তার আর লেখা জোখা নেই। বিপদের সময় যদি কাছেই না পাওয়া গেল, তাহলে আর সে রাজা থেকে লাভ কি। এই যে দেখুন, রাজার প্রধান কাজ কি, প্রজাদের রক্ষা করা। হ্যাঁ, সেই জন্য রাজাকে বলে নরেন্দ্র, মানে নর লোকের মধ্যে তিনি ইন্দ্র। ইন্দ্র যেমন দেবতাদেরকে রক্ষা করেন, দেবতাদের রাজা, সেই রকম রাজা হচ্ছে মানুষের মধ্যে শ্রেষ্ঠ, আর তিনি প্রজাদের সর্বদা রক্ষা করেন, সে যে কোনো বিপদ থেকে হোক। আমাদের মধ্যে কাউকে আমরা যদি রাজা করি তবে ভালো হয়, কিন্তু কে সেই যোগ্য লোক যাকে রাজা করা যায়। রাজার মধ্যে অনেক গুণ থাকা প্রয়োজন, সেই গুণী লোকটি কে। তখন তারা সমস্যায় পড়ে গেল যে কোন পাখিকে রাজা করা হবে। হ্যাঁ, গরুর তো পাখিদের রাজা, কিন্তু তাকে তো পাওয়া যায় না, তিনি ভীষণ ব্যস্ত। তাহলে কোন পাখিকে আমরা রাজা করব। অনেক আলোচনা, অনেক তর্ক বিতর্কের পর ঠিক হলো বুদ্ধিমান এবং সর্বাঙ্গ সুন্দর পেঁচাকেই রাজা করা হোক। হ্যাঁ, তখন সবাই মিলে পেঁচাকেই রাজা করলো। পেঁচাকে রাজা আর পেঁচিকে রানী, হ্যাঁ, মানে রাজা রানী করে সিংহাসনে বসানো হলো। আনন্দে পাখিরা হইচই লাগিয়ে দিল। এমন ব্যাপার এর আগে কখনো ঘটে নাই, তাই এত আনন্দ ওদের। ওদের এতদিন রাজা ছিল না, এখন সেই রাজা রানীকে পেয়ে পাখিদের খুব আনন্দ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলো এক কাক। পাখিদের এত হইচই করার কারণ জানতে চাইল সে। তখন সমস্ত ব্যাপারটা তাকে খুলে বলে তার মতামত চাইল পাখিরা। কারণ পাখিদের মধ্যে বুদ্ধিমান বলা হয়ে থাকে কাকদের, পশুদের মধ্যে বুদ্ধিমান শিয়াল শৃগাল, আর কাক এই পাখিদের মধ্যে কাক। এখন কাক যখন এসে উপস্থিত হয়েছে, তখন সবাই কাকের মতামত চাইলো যে তুমি কি বলো। আর কথায় আছে বহু লোকের সঙ্গে বহুবার আলাপ আলোচনা করে যে সিদ্ধান্তে আসা যায় তাতে কোনো ভুল হয় না। হ্যাঁ, দেখুন যে কোনো সভা সমাবেশ বা সম্মেলন বা বড় বড় কনফারেন্সে অনেক লোকে মতামত দেন, সেই মতামত সমস্ত বিচার করে যেটা বেস্ট সেটাই গ্রহণ করা হয়। এখানেও তাই সবাই, সব পাখিরা বললো যে কাকদের তো বলা হয়নি, কাকদের জিজ্ঞেস করা হোক। সব কথা শুনে কাক বলল এত পাখি থাকতে রাজা করলো কিনা এমন একজন পদাকার প্রাণীকে যার মুখখানা বিশ্রী। হ্যাঁ, রাজার তো চোখগুলো বড় বড়, কিন্তু নাকটাকে মুখটা কিরকম গোল মতো, বলছে একে কেন তোমরা রাজা করলে। যেমন তার নাক তেমন তার চোখ, সে আবার দিনের বেলা মোটেই দেখতে পায় না। হ্যাঁ, দিনের বেলা অন্ধ তো পেঁচা। আমার কিন্তু তোমাদের নির্বাচনের প্রশংসা করতে পারলাম না। দিনের বেলায় সে তো কোনো কাজই করতে পারবে না। হ্যাঁ, দিনের বেলায় দেখতে পাবে না, কোনো কাজ করতে পারবে না। তাছাড়া আমাদের গরুরের মতো অমন পরাক্রান্ত রাজা থাকতে কিনা এই পেঁচা উফ বলে সে উড়িয়ে দিল। হ্যাঁ, গরুরই তো আছেন আমাদের, আবার তোমরা কেন পেঁচাকে বলছো।
পাখিরা সমস্বরে বলল, তোমার গরুর রাজার কথা আর বলো না, তাকে তো আমরা কোনোদিন চোখেই দেখলাম না, দরকারের সময় না পেলে সে রাজা নিয়ে আমরা কি করব? তাই তো আমাদের মতোই একজনকে রাজা করলাম, যাকে আমরা সবসময় কাছে পাবো। হ্যাঁ, দরকার হলে কোনো সমস্যা হলে এই রাজাই সমাধান করবে। কাক বলল, রাজা করতে হয় এমন একজনকে যার নাম শুনলেই শত্রু ভয় পায়, মানে খুব শক্তিশালী। রাজা হতে হবে পশুদের রাজা, সিংহের মতো পরাক্রমশালী, যার নাম করলেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। যেমন একবার একদল খরগোশ এইভাবে নিজেদের বাঁচিয়েছিল। পাখিরা বলল, বলো শুনি কিভাবে খরগোশ রক্ষা পেল। হ্যাঁ, আবার একটা গল্পের মানে লিঙ্ক এসে গেল আর কি। তার তখন বলছে যে খুব শক্তিশালী কে রাজা করতে হয়, যেমন সিংহ, সিংহের একটা গর্জনেই সারা মানে অরণ্য কাঁপতে থাকে, সব পশুরা ভয়ে কাঁপতে থাকে। আর বলছেন যে যার নাম করলেই মানে অন্য প্রাণীরা ভয় পেয়ে যায়, তেমন প্রাণীকে রাজা করতে হয়। আর যেমন খরগোশ, একদল খরগোশ এইভাবে নিজেদের বাঁচিয়েছিল। পাখিরা বলল, বলো শুনি কিভাবে খরগোশ রক্ষা পেল। তখন কাক বলতে শুরু করলো যে বোকা হাতির গল্প। এক বনে চতুর্দন্ত নামে এক হাতি বাস করত। সে ছিল সকল হাতির রাজা। একবার অনাবৃষ্টির জন্য সেই বনের নদী হ্রদ শুকিয়ে গেল। জলাভাবে হাতিরা ছটফট করতে লাগলো। সব হাতি একসঙ্গে এসে রাজা চতুর্দন্তকে বলল, মহারাজ, আমাদের বাঁচবার একটা ব্যবস্থা করুন, জল অভাবে বাচ্চারা মরতে বসেছে, আমাদেরও অবস্থা কাহিল। হ্যাঁ, সেই একটা হাতি মানে একটা অরণ্যে আর কি হাতি ছিল, আরো অনেক জীবজন্তু ছিল, কিন্তু একবার যখন অনাবৃষ্টি হলো তখন জলের খুব অভাব, আর হাতি তো জল ছাড়া থাকতে পারে না। সেই জন্য তখন তাদের যে রাজা চতুর্দন্ত তাকে এসে বললো যে মহারাজ, আমাদের বাঁচবার একটা উপায় করুন। গজরাজ অনেক চিন্তা করে বলল, এখান থেকে অনেক দূরে এক নির্জন স্থানে একটা বিরাট জলাশয় আছে। সেই জলাশয় পাতাল গঙ্গার জলে সব সময় ভরা থাকে। সেইখানে রওনা হলো সকলে। সেই জলাশয়ের সুমিষ্ট জল পান করে ও শরীর ডুবিয়ে স্নান করে জল কেলি করে আনন্দ করতে লাগলো। হ্যাঁ, তখন সেই দূরে একটা জলাশয়, সেটা বিরাট বড় একটা সরোবর, সেখানে গিয়ে সবেরা হাতিরা খুব মনের আনন্দে জল খেতে লাগলো, জলে মানে ডুবতে লাগলো। সকলেরই জায়গাটা খুব পছন্দ হয়ে গেল, সেখানেই তারা স্থায়ীভাবে রয়ে গেল। ওই জলাশয় চারদিকের গর্তে বাস করত খরগোশরা। জলাশয়ের তীরভূমি দিয়ে বারবার যাতায়াতে খরগোশদের গর্তগুলো নষ্ট হয়ে গেল এবং অনেকের মৃত্যু হতে লাগলো হাতিদের পায়ের চাপে। হাতি তো বিশাল জন্তু, আপনারা তো জানেন, তাদের পায়ের চাপে সে খরগোশ, তারা সে জলাশয়ের ধারে ধারে থাকতো গর্তে, ওরা অনেকে মারা যেতে লাগলো। খরগোশরা খুবই চিন্তিত হয়ে আলোচনায় বসলো, প্রতিকার একটা কিছু করতে না পারলে সকলকেই হাতিদের পায়ের নিচে পড়ে মরতে হবে। হ্যাঁ, ওরা তখন খুব একটা মুশকিলে পড়ে গেল। একটি খরগোশ বলল, এমতো অবস্থায় এখান থেকে অন্য কোথাও চলে যাওয়াই নিরাপদ। অনেকে এই মত সমর্থন করলো না। এতদিনের বাসস্থান ত্যাগ করে অন্যত্র যাওয়া ঠিক হবে না। একজন বলল, এমন কিছু করতে হবে যাতে হাতিরা ভয় পেয়ে পালিয়ে যেতে বাধ্য হয় এই স্থান থেকে। একজন বললো, এখান থেকে আমাদের অন্যত্র চলে যেতে হবে। আর একজন বললো, আমরা এতদিন এখানে ঠিক করে অন্যত্র যাবো, আমরা যাব না, আমরা এমন একটা ব্যবস্থা করব, এখানে দেখুন বুদ্ধির কাজ, তাহলে হাতিরাই এখান থেকে চলে যাবে। তখন খরগোশদের দলপতি বলল, এমন সাহসী কেউ কি আমাদের মধ্যে আছে যার হাতিদের সামনে যাওয়ার সাহস আছে? যদি তেমন কেউ থাকে তবে আমি একটা উপায় বলতে পারি। খরগোশদের রাজা তখন বলল যে কারোর কি সাহস আছে হাতিদের সামনে যাবার? তাহলে আমি একটা উপায় বলতে পারি, কিন্তু হাতির সামনে যাওয়ার সাহস কারোরই নেই, তবে ভয় পেয়ে যাচ্ছে। খরগোশ তো ছোট ছোট প্রাণী,
অবশেষে লম্বকর্ণ নামে এক খরগোশ বুক ফুলিয়ে কান খাড়া করে এসে বলল, আমি যাব হাতির সামনে। হ্যাঁ, সকলের যদি উপকার হয় তবে যত ভয়ের কারণে থাকুক না কেন আমি করতে রাজি আছি। দেখুন এদের মধ্যেও কিরকম মানে পরের উপকার করার ভাবটা কিরকম আছে পশুদের মধ্যে। এরপর লম্বকর্ণ হাতিদের কাছে যাওয়ার জন্য যাত্রা করল। কিছু দূর গিয়ে সে হাতিদের যাওয়ার পথের সন্ধান করে সেই পথের পাশে এক নিরাপদ স্থানে বসে রইল। হাতিদের রাজা যখন সেই পথ দিয়ে যাচ্ছিল তখন লম্বকর্ণ তাকে সম্বোধন করে বলল, ওরে হাতিরাজ, আমি চন্দ্রদেবের কাছ থেকে আসছি, তোকে সাবধান করে দেবার জন্যই আমাকে আজ আসতে হলো। তোরা এখানে এসে চন্দ্রদেবের আশ্রিত খরগোশদের বিনাশ করছিস। যদি প্রাণে বাঁচতে চাস তবে এই মুহূর্তে এখান থেকে পালা। দেখুন বুদ্ধি করে কিরম বললো যে সেই হাতিদের রাজাকে, যে তার নাম ছিল লম্বকর্ণ, বলছে আমি চন্দ্রদেবের কাছ থেকে আসছি, আর তোরা রোজ খরগোশদের, তোদের পায়ের চাপে তো খরগোশ মরে যাচ্ছে। এই জন্য চন্দ্রদেব ভীষণ অসন্তুষ্ট হয়েছেন, কারণ কারণ খরগোশ হচ্ছে চন্দ্রদেবের আশ্রিত। যদি প্রাণে বাঁচতে চাস তবে এই মুহূর্তে এখান থেকে পালা। শুনে হাতিরাজ ভীষণ ভয় পেয়ে বলল, ওহে চন্দ্রদেবের দূত, আমাকে চন্দ্রদেবকে দেখাও। হ্যাঁ, তখন আমি তাকে দেখে স্থান ত্যাগ করবো। দেখুন সে জলাশয়ের কাছে তো চাঁদের তো রিফ্লেকশন পড়বে, সেটা দেখাবে। শুনে হাতিরাজ তখন লম্বকর্ণ বলল, তাকে দেখার জন্য তোকে অধিক দূর যেতে হবে না, খরগোশদের দুঃখ দূর করার জন্য তিনি এখানেই আছেন। আসলে জলে প্রতিবিম্বটা আছে তো, তিনি তোদের শাস্তি দেবার জন্য এই সরোবরের জলে অবস্থান করছেন। তুই আমার সঙ্গে আয়, তোকে চন্দ্রদেব দর্শন করাচ্ছি। এই বলে তাকে সে সরোবরের কাছে নিয়ে গেল। তখন রাত্রিকাল থাকায় লম্বকর্ণ হাতিকে জলাশয়ের তীরে নিয়ে গিয়ে জলের উপর চন্দ্রের ছায়া দেখিয়ে বলল যে, এই দেখ চন্দ্রদেব বসে আছেন, বিলম্ব না করে তাড়াতাড়ি চন্দ্রদেবকে প্রণাম করে পালা। হাতি চন্দ্রদেবকে প্রণাম করে দলবল নিয়ে পালালো, আর কোনোদিন অমুখ হয়নি। খরগোশরাও তারপর থেকে আগের মতো সুখে বাস করতে লাগলো। গল্প শেষ করে কাক বলল, গরুরের মতো রাজা রয়েছে আমাদের। হ্যাঁ, গরুর তো শ্রেষ্ঠ পাখিদের মধ্যে, নাইবা তাকে দেখতে পেলাম, তার নামেই কাজ হবে। হ্যাঁ, তিনি তো নারায়ণের বাহন। প্যাঁচার মতো এক ক্ষুদ্র অলস কাপুরুষ প্রাণীকে রাজা করলে বিড়ালের ছলনায় ভুলে চটক পাখি ও খরগোশের যে অবস্থা হয়েছিল তোমাদেরও সেই দশা হবে। মানে রাজা যে হবে সে সব দিক থেকে শ্রেষ্ঠ, শক্তিশালী, বুদ্ধিমান। তা না করে তোমরা যদি এই প্যাঁচাকে রাজা করো তাহলে তোমাদের দুর্গতি। হ্যাঁ, পাখিরা বলল, অতটা গভীর ভাবে না ভেবেই কাজটা করে ফেলেছি। তা বিড়াল কি করেছিল বলো শুনি। তখন কাক, বিড়াল তপস্বী, এটা তো একটা প্রবাদ বাক্য, আপনারা জানেন, বিড়াল তপস্বী, তার গল্পটা বললো। কি বললো? যে আমি একটা গাছে বাসা বেঁধে বাস করতাম, কাকটা বলছে। সেই গাছের গোড়ায় কোটরে কপিন জল নামে একটা চটক পাখিও বাস করতো। চটক পাখি মানে চড়ুই পাখি হবে। একই গাছের বাসিন্দা, কাজেই উভয়ের মধ্যে বন্ধুত্ব হয়েছিল। দুজনে নানা রকম গল্প বলে অবসর সময়গুলো কাটাতাম। একদিন কপিন জল আহারের খোঁজে অন্যান্য চটকদের সঙ্গে এক শস্য খেতে গেলে আর ফিরে এলো না। ওর জন্য খুবই চিন্তা করতে লাগলাম। ভাবলাম নিশ্চয়ই ওর কোনো বিপদ হয়েছে। কয়েকদিন পর একদিন দেখি কপিন জলের কোটরটি একটি খরগোশ দখল করে বসে। কপিন জল গেছে মানে অন্য পাখিদের সঙ্গে, কিন্তু তার কোটরটা খালি, সে ও আর ফিরে আসে। তারপর কয়েকদিন পর সে কাক দেখছে যে সেখানে একটা খরগোশ বসে আছে। এরপর একদিন কপিন জল ফিরে এসে দেখে তার বাসা বেদখল হয়েছে। কপিন জল তখন খরগোশকে বলল, ভাই, তুমি আমার বাসায় ঢুকে ঠিক কাজ করো নাই। যাই হোক, তুমি আমার বাসা ছেড়ে দাও। আমি তো ছিলাম না, তুমি আমার বাসায় এসেছো,
এখন আমার বাসা ছেড়ে দাও। খরগোশ বলল, এ বাসা যে তোমার তার প্রমাণ কি? দেখুন, যে নিজে এসে বসেছে, বসে বলতে প্রমাণ কি? এ বাসা আমার, তুমি মিথ্যা বলছো। আমার দখলে যখন আছে তখন এ বাসা আমার। কপিল জল বলল, এ বাসা যে আমার তার সাক্ষী আছে, ওই তো কাক রয়েছে, তাকে জিজ্ঞাসা করে দেখো না। তখন কাক বলছে, আমি বললাম, হ্যাঁ ভাই, এটা চটকেরই বাসা। কিন্তু খরগোশ আমার কথা মানলো না। তখন কপিল জল বলল, বেশ, তো চলো না কোনো বিজ্ঞ লোকের কাছে, তিনি যা বিচার করবেন আমি তাই মানব। খরগোশ এই প্রস্তাবে রাজি হলে বিচারক খুঁজতে দুজনে বেরিয়ে পড়ল। ব্যাপারটা কোথায় গিয়ে দাঁড়ায় দেখার জন্য আমিও চললাম তাদের সঙ্গে সঙ্গে। কিছু দূর গিয়েই বিচারক মিলল। হ্যাঁ, তাদের বিচারক আর কেউ নয়, তীক্ষ্ণ দংস্টা নামে এক বিড়াল। বিড়ালকে ওরা বিচারক পেল আর কি। বিড়াল হিংসা ভুলে গিয়ে তপস্বী হয়েছে, তপস্যা করতে। বিস্তারিত ভাবে সব বলে খরগোশ বলল, হে তপস্বী, আপনি ধর্মশাস্ত্র মতে বিচার করে রায় দিন। যে বিচারে হেরে যাবে তাকে আপনি আপনার আহার হিসাবে গ্রহণ করবেন। দেখুন, পশুদের মধ্যে এরকম, যে যে হেরে যাবে তাকে আপনি, মানে সে আপনার আহার হবে। বিড়াল হিংসা ভুলে গিয়ে তপস্বী হয়েছে। বিস্তারিত ভাবে সব বলে এটা বলল। তপস্বী বিড়াল বলল, অমন পাপ কথা মুখেও এনো না, আমি সব হিংসা ত্যাগ করেছি। হ্যাঁ, বিড়াল তখন বলছে, এই পৃথিবীতে অহিংসাই পরম ধর্ম, আমি কাউকেই আহার হিসাবে গ্রহণ করব না। আমাকে যখন বিচারক নিযুক্ত করেছে তখন যা ন্যায় তাই বলবো। এই যে বিচারকের কাজ হচ্ছে ন্যায় বিচার করা, কখনো অন্যায় প্রশ্রয় দেওয়া উচিত নয়। তাহলে তিনি বিচারকই নন, হ্যাঁ, তিনি সাধারণ মানুষ। এই যে বিচারের উপর মানুষ আস্থা রাখে কেন? যে সেখানে ন্যায় বিচার হবে, যেটা ঠিক ঠিক তাই হবে। তা না করে যদি অন্যায় ভাবে বিচারকে ঘুরিয়ে দেওয়া, সেটা কিন্তু বিচার নয়, সেটা একটা সাধারণ মানুষের স্বার্থ বুদ্ধি সেখানে কাজ করে। হ্যাঁ, এখানে তাই দেখুন বলছে যে না, আমি এখন কোনো হিংসা করি না, আমি যা ন্যায্য তাই বলবো। আমি বৃদ্ধ হয়েছি, তোমরা দূরে থাকলে তোমাদের সব কথা শুনতে পাবো না। তোমরা আমার কাছে এসে তোমাদের যার যা বলার আছে বলো। একথা বলাই বাহুল্য যে উভয়েই বিড়ালকে বিশ্বাস করলো এবং বিড়ালের খুবই কাছে আসন গ্রহণ করলো। বিড়াল বলছে, আমি দূর থেকে শুনতে পাচ্ছি না। বিড়াল তপস্বী যখন এক চোখ দিয়ে দেখলো বিচার প্রার্থী দুজনই তার হাতের নাগালের মধ্যে এসে গেছে, তখন এক হাতে খরগোশকে ও অন্য হাতে চটককে ধরে পরম আনন্দে আহার করলো। দেখুন কিরকম। কাক তার গল্প শেষ করে বলল, গল্পটা শুনে বুঝলে তো, বুদ্ধিমানেরা কখনো যাকে তাকে রাজা করে। হ্যাঁ, অনেক ভেবে চিনতে রাজা করে। এই জন্যই আমি বলছি যে একটা ক্ষুদ্র প্রাণী পেঁচাকে রাজা করলে তোমাদেরও কপিঞ্জল ও খরগোশের যা পরিণাম হয়েছিল তাই হবে। হ্যাঁ, তোমাদেরও অবস্থা ভালো হবে না। কাকের কথা শুনে অন্য পাখিরা তাকে ধন্যবাদ দিল। ঠিক হলো, আবার একদিন সভা ডেকে রাজা নির্বাচন করা হবে। সকলে যে যার ইচ্ছা মতো জায়গায় চলে গেল। রয়ে গেল কেবল পেঁচা আর সেই কাকটি। সবাই চলে গেল যে যার কোটরে। কোনো সারা শব্দ না পেয়ে পেঁচা পেঁচিকে ডেকে বলল, আমার রাজা হওয়ার কি হলো? পাখিরা সব গেল কোথায়? হ্যাঁ, পেঁচি কাঁদতে কাঁদতে বলল, তোমার আর রাজা হওয়া হলো না। হ্যাঁ, যে কাকটি একমাত্র এখনো এখানে বসে রয়েছে সেই আমাদের সুখের মুখে ছাই দিয়েছে। সেই বলেছে না, করবে না পেঁচাকে। এখন চলো তোমাকে যথাস্থানে নিয়ে যাই। শুনে পেঁচা বলল, ওরে দুরাত্মা, আমি তোর কি ক্ষতি করেছি যে তুই আমার সঙ্গে শত্রুতা করলি? আজ থেকে আমরা পরস্পরের শত্রু হলাম। বংশানুক্রমে আমরা শত্রু হলাম। আরো শত্রুতা বেড়ে গেল কাকের সঙ্গে। পেঁচা মেঘবর্ণ তখন বলল, তাহলে এখন আমাদের কি কর্তব্য? মন্ত্রী বলল, মহারাজ, এখানে কৌশল অবলম্বন করতে হবে।
আপনি কিছু ভাববেন না, যা করার আমি করছি। প্রতারণার সাহায্যে শত্রুকে বিনাশ করব। এই বিষয়ে আমি একটা গল্প জানি। তিন ধূর্ত যেভাবে এক ব্রাহ্মণের কাছ থেকে তার ছাগলটিকে নিতে সমর্থ হয়েছিল, সেইভাবেই আমাকে বুদ্ধি খাটাতে হবে। মানে এই জ্ঞান ও বুদ্ধির দ্রষ্য বলম তস্য। মেঘবর্ণ জিজ্ঞাসা করলো, গল্পটা আমাকে শোনান। তখন বলতে, তিন ধূর্ত কি, কোনো এক গ্রামে মিত্র শর্মা নামে এক ব্রাহ্মণ বাস করতেন। এক যজমান তাকে একটি ছাগল দান করলে তিনি সেই ছাগলটি কাঁধে নিয়ে বাড়ি ফিরছিলেন। হ্যাঁ, ছাগলটা দিয়েছে তো যজমান। তিন ধূর্তের ব্রাহ্মণের ছাগলটির উপর খুব লোভ হলো। লোক ঠকাতে তারা নতুন নতুন ফন্দি বার করত। ছাগলটিকে পাবার জন্য এখানেও তারা এক ফন্দি বার করলো। প্রথমে একজন তার সামনে এসে বলল, ছি ছি ঠাকুর, আপনি কি বোকা! একটা পথের কুকুরকে পরম যত্নে কাঁধে বয়ে নিয়ে যাচ্ছেন, লোকে দেখলে যে আপনাকে ঠাট্টা করবে। ছাগলকে বলে দিল কুকুর, মানে কিরকম এরা ধূর্ত। তখন ব্রাহ্মণ একথায় রেগে গিয়ে তাকে বললেন, বাপু হে, তুমি কি অন্ধ না অজ্ঞ? কোনটা ছাগল আর কোনটা কুকুর তুমি চেনো না? তোমাকে আর বাহাদুরি করতে হবে না, কেটে পড়ো তো বাপু। ধূর্ত বলল, আহা, রাগ করছেন কেন? আমার কথা বিশ্বাস করছেন না, ভালো কথা। আপনি যেখানে যাচ্ছিলেন যান। ব্রাহ্মণ কিছু দূর যাবার পর দ্বিতীয় ধূর্ত তার সামনে এসে বলল, পেন্নাম ঠাকুর মশাই, একটা মরা পশুকে কাঁধে নিয়ে হন্তদন্ত হয়ে কোথায় চলেছেন? ও বলল কুকুর, এ বলছে মরা পশু। ব্রাহ্মণ রেগে বললেন, ওহে, তুমি কি অন্ধ? একটা জ্যান্ত পশুকে মরা বলছো? ধূর্ত বলল, রাগ করবেন না ঠাকুর মশাই, আমি যা দেখেছি তাই বললাম। আপনি মরা পশুকে যদি জ্যান্ত ভেবে খুশি হন, তো আমার কি বলার আছে? ব্রাহ্মণ মনে মনে ভাবছে আর চলছে, আচ্ছা, সব পাগলের পাল্লায় পড়েছি তো। দেখুন মানুষের কথায় কিরকম মনটা বিচলিত হয়ে যায়। এ বললো কুকুর, সে বলছে মরা পশু। তখন ব্রাহ্মণের মনটাও বিচলিত হয়ে গেল। তখন এমন সময় তৃতীয় ধূর্ত তার সামনে এসে হো হো করে হাসতে লাগলো। তার হাসি আর থামে না। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, এ কি ঠাকুর মশাই, আপনি একটা গাধার বাচ্চা কাঁধে নিয়ে যাচ্ছেন? এ আবার গাধার বাচ্চা বলে দিল। ছি ছি, লোকে দেখলে কি বলবে বলুন তো? কেউ দেখে ফেলার আগেই একে কাঁধ থেকে নামিয়ে দিন। তখন ব্রাহ্মণ ভাবলেন, তাই তো, একটা কিছু গোলমাল নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, তা না হলে একজন না, পরপর তিনজন এক কথা বলছে কেন? তিনি তাড়াতাড়ি কাঁধ থেকে ছাগলটাকে নামিয়ে দিয়ে বাড়ির দিকে দ্রুত পা চালিয়ে দিলেন। হ্যাঁ, আর এদের তো মানে অভিসন্ধি ঠিক হলো। ব্রাহ্মণ চলে গেলে তিন ধূর্ত সেই ছাগলটি কেটে তার মাংস খেয়ে পরম তৃপ্তি লাভ করলো। গল্প শেষ করে মন্ত্রী বলল, বুদ্ধির দ্বারা শক্তিমানকেও পরাজিত করা যায়, আবার অনেক দুর্বলও যদি একটা হয়, তবে শক্তিমানেরও বিরোধ করা উচিত। হ্যাঁ, এটা এই গল্পটা বলে মন্ত্রী তখন বলল যে বুদ্ধি যদি থাকে তাহলে শক্তিমানকেও যে দুর্বল সে পরাজিত করতে পারে। আবার অনেক দুর্বল যদি একসঙ্গে সম্মিলিত হয়, তবে শক্তিমানেরও বিরোধ করা উচিত। হ্যাঁ, যেমন জনগণ দেখুন যদি ইয়ে হয়, মানে একসঙ্গে কোনো মত প্রচার করে বা কোনো কিছু করে, তাহলে সেটা খুব শক্তিশালী হয়ে যায়। যেমন বলে, একটা লাঠিকে আপনি সহজেই ভাঙতে পারেন, কিন্তু 10টা লাঠি যদি বাঁধা হয় একসঙ্গে, সেটাকে ভাঙতে পারবেন না। সেই জন্য এটা খুব মানে গুরুত্বপূর্ণ যে একজনের দ্বারা যে কাজটা হয় না, 10 জনে সেটা একত্র হলে অনায়াসে করতে পারে। এই জন্য একটা সম্মিলিত শক্তির প্রয়োজন। সেটা বলছেন যে কি করে যে দুর্বল ও শক্তিমানকে মানে করে পরাজিত করতে পারে। সেটা একটা কৃষ্ণ সর্প পিঁপড়ে। একটি গর্তের মধ্যে এক কৃষ্ণ সর্প বাস করতো। কৃষ্ণ সর্প মানে কালকেউটে, খুব বিষাক্ত।
একদিন ওই গর্তের একটি ছোট পথ দিয়ে যাবার চেষ্টা করলে তার গা থেকে রক্ত ঝরতে লাগলো। সেই রক্তের গন্ধ শুকে অনেক পিঁপড়ে সেখানে উপস্থিত হলো এবং সাপটির সারা গা ছেয়ে ফেলে খুবই বিরক্তিকর অবস্থায় ফেললো। মানে সাপটা সরু গর্ত থেকে বেরোতে গিয়ে হোক বা ঢুকতে গিয়ে হোক গাটা ছড়ে গিয়ে অনেক রক্ত বেরোতে লাগলো। সেই রক্তের গন্ধে পিঁপড়ে এসে তাকে মানে তার সারা গা ছেয়ে ফেললো। তখন সাপটি তাদের অনেককে ভক্ষণ করলো, কিন্তু পিঁপড়েরা সংখ্যায় ছিল অনেক, তাই তাদের হাত থেকে রেহাই পেল না। সাপটিকে ঠুকরে ঠুকরে শেষ করে ফেললো। দেখুন, একটা কেউটে সাপকে পিঁপড়েরা মেরে ফেললো, মানে অনেক পিঁপড়ে এসছে। গল্প শেষ করে মন্ত্রী বলল, মহারাজ, আপনারা সকলে এখান থেকে চলে যান, আমি মরার মতো এখানে পড়ে থাকবো। যাবার আগে কিছু রক্ত আমার গায়ে মেখে দিয়ে যাবেন। হ্যাঁ, আমি পেঁচাদের মনে বিশ্বাস এনে কৌশলে তাদের বিনাশ করব। পেঁচাদের তো তাড়াবার চেষ্টা করছে। রাত্রির অন্ধকার নামতেই পেঁচার দল কাকদের বাসা দখল করে ফেললো। একদল পেঁচা সেই আধমরা কাকটাকে ধরে নিয়ে এলো রাজা অরিমর্দের কাছে। তারা বললে, এ গাছের নিচে পড়েছিল, শত্রুর গুপ্তচর হওয়া কিছু বিচিত্র নয়। কাকটি হাত জোর করে বলল, মহারাজ, আমার কথা আগে শুনুন, তারপর আপনি যা ভালো বুঝবেন তাই করবেন। কাকেরা আজ আপনাদের আক্রমণ করবে বলে ঠিক করেছিল, কিন্তু আমি তখন আমাদের রাজা মেঘবর্ণকে বললাম, মহারাজ, পেঁচারা শক্তিশালী, আক্রমণ করতে যাবেন না। তাই রাজা ক্রুদ্ধ হয়ে আমাকে আপনার সমর্থক মনে করে বেদম প্রহার করে রেখে গেছে। দেখুন কেমন বুদ্ধি করে কথাটা বললো। হ্যাঁ, এখন আপনি আমার রক্ষাকর্তা, রাখতে হয় রাখুন, মারতে হয় মারুন। সে মানে সারেন্ডার করলো আর কি, সে পেঁচাদের রাজার কাছে। তবে আপনার সাহায্য যদি পাই, তবে এর প্রতিশোধ একদিন আমি নেব। পেঁচাদের রাজা অরিমর্দন কাকের সব কথা মন দিয়ে শুনে বলল, তোমার বিষয়ে আমার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে হবে। যতক্ষণ আমাদের পরামর্শ শেষ না হচ্ছে, তুমি আমাদের হাতে বন্দী। হ্যাঁ, তোমাকে বন্দী করে রাখলাম, আমি পরামর্শ করি, তারপর তোমার বিচার। এরপর অরিমর্দন তার মন্ত্রীদের সঙ্গে পরামর্শ করতে বসলো। প্রথম মন্ত্রী বলল, মহারাজ, কথায় আছে, শত্রুর শেষ রাখতে নেই, আর শত্রুকে কখনো বিশ্বাস করতে নেই। হ্যাঁ, তাহলে এই দুটো নীতিবাক্য, শত্রুর শেষ রাখতে নেই আর কখনো বিশ্বাস করতে নেই। বিশ্বাস করলে শত্রুই মানে অপকার করবে। এখনই একে বধ করা উচিত। দ্বিতীয় মন্ত্রী বলল, শরণাগতকে বধ করা অধর্মের কাজ। হ্যাঁ, একে বরং তাড়িয়ে দেওয়া হোক। শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা ঠিক নয়, এ বন্ধুত্বের ফল শুভ হয় না। এ বিষয়ে আমি একটা গল্প বলছি, শুনুন। হ্যাঁ, এটা তারপরে আর একটা গল্প, সর্প পূজা। হরিদত্ত ব্রাহ্মণের ছেলে হলেও শৈশবে লেখাপড়া না করায় চাষাবাদ করে সংসার চালাতো। এক গরমের দিনে মাঠে কাজ করতে করতে ক্লান্ত হয়ে এক গাছের নিচে শুয়ে বিশ্রাম করছিল। এমন সময় দেখলো দূরে একটা মাটির ঢিবির উপর একটা বিষধর সাপ ফনা তুলে আছে। মাঠের মধ্যে তো গাছের নিচে শুয়ে আছে চাষির ছেলে। তখন দেখলো একটু দূরে মাটির ঢিবির উপর একটা বিষধর সাপ। হরিদত্ত চাষের কাজে যথেষ্ট পরিশ্রম করলেও তেমন ভালো ফসল ঘরে তুলতে পারত না। তাই সে ভাবলো, ইনি নিশ্চয়ই ক্ষেতের দেবতা, একে সন্তুষ্ট করতে পারলে অনেক ফসল পাবো। কোনোদিন ক্ষেতের দেবতার পূজা না করার জন্যই ভালো ফসল পাই না। সে তখন বাড়ি থেকে পাত্রে করে দুধ আর কলা এনে সাপটাকে খেতে দিয়ে বাড়ি চলে গেল। সাপের প্রিয় খাদ্য দুধ কলা, বলে না দুধ কলা দিয়ে সাপ পুষেছি, সেরকম এটা প্রবাদ বাক্য। সে চাষির ছেলে তো, লেখাপড়া করেনি বেশি, সে ভাবলো এই নিশ্চয়ই ক্ষেতের দেবতা, একে যদি আমি একটু মানে ভালো করে পূজা করি, মানে দুধ কলা দিই, তাহলে আমার অবস্থা ফিরবে। বাড়ি থেকে দুধ কলা এনে তাকে দিল।
তারপর বাড়ি চলে গেল। পরদিন সকালে খেতে এসে দেখে যে পাত্রে সে দুধ কলা খাওয়াতো তার প্রতিদিন একটি স্বর্ণ মুদ্রা পেত। যে পাত্রে দিত আর কি দুধ কলা, তার মধ্যে একটা স্বর্ণ মুদ্রা থাকতো। এইভাবে কিছুদিন যাওয়ার পর হরিদত্ত ভাবলো ওই মাটির ঢিবির মধ্যে নিশ্চয়ই অনেক স্বর্ণ মুদ্রা আছে। যদি আমি সাপটাকে মেরে ফেলতে পারি তবে তো একদিনেই সব স্বর্ণ মুদ্রা পেয়ে ধনী হয়ে যেতে পারি। দেখুন লোভ কিরকম মানুষের, বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। হ্যাঁ, সেই জন্য এই যে প্রতিদিন একটা করে পেত, তাতে তার লোভটা বেড়ে গেল। তখন সে ভাবছে ঢিবির মধ্যে নিশ্চয় কোথা থেকে আমাকে রোজ একটা করে দিচ্ছে স্বর্ণ মুদ্রা, তাহলে যদি আমি ঢিবিটা ভেঙে ফেলতে পারি তাহলে অনেক পেয়ে যাব। যা ভাবা তাই কাজ। হরিদত্ত দুধ কলা সাপের সামনে এগিয়ে দিয়ে লাঠি দিয়ে সাপের মাথায় আঘাত করল। সাপটি কোন রকমে এসে আঘাতটি সহ্য করো প্রচন্ড রাগে বিরাট ফনা বিস্তার করে ছোবল মারলো। সঙ্গে সঙ্গে হরিদত্তের মৃত্যু হলো। সাপটাও রেগে গেছে, খেতে দিয়ে তাকে এরকম মাথায় এরকম মারে কেউ? হরিদত্তের পিতা পুত্র শোকে কাতর হলেন। তিনি কাঁদলেন না, তিনি আত্মীয়দের বললেন শরণাগতকে রক্ষা করা পরম ধর্ম। আমার পুত্র বিশ্বাসঘাতকতা করে তার ফল পেয়েছে, সাপকে আমি একটুও দোষ দিতে পারি না। দেখুন আগেকার দিনে মানুষ কত ধর্মপ্রাণ ছিল। তার পুত্র শোক, কিন্তু সে বলছে না আমার পুত্রেরই দোষ, সাপের তো কোনো দোষ নেই। তাকে খেতে দিয়ে আর সে তার মাথায় আঘাত করেছে, তখন সে তো ছোবল মারবেই। তখন বলছেন যে হরিদত্তের বাবা এসে আবার সাপকে পুজো দিয়ে বললেন হে ক্ষেত্রপাল সর্প, আপনি সন্তুষ্ট হন। তখন দেখুন যে বাবা ছেলে মারা গেছে, কিন্তু বাবা আবার সে দুধ কলা এনে সে সাপকে দিয়ে বলছে যে আপনি আমাদের প্রতি সন্তুষ্ট হন। সাপ ওই ঢিবির ভেতর থেকে তীব্র গলায় বলল আপনাকে আমি একটি বজ্রমণি দিচ্ছি, হ্যাঁ আপনি চলে যান। এইখানে পড়ে রয়েছে আপনার ছেলের মৃতদেহ। পুত্র শোক বড় শোক, তাই আমি আর আপনাকে বিশ্বাস করতে পারছি না। মানে সাপটা সে গর্তের ভেতর থেকে বলছে আপনাকে একটা বজ্রমণি, মানে খুব দামি সেই মণি, সেটা দিচ্ছে, নিয়ে আপনি চলে যান। আপনার ছেলের মৃতদেহ তো পড়ে আছে, সেই জন্য আপনাকে আমি বিশ্বাস করতে পারছি না। পুত্র শোক খুব খুব বড় শোক, তীব্র শোক। আপনার সাথে আমার আর বন্ধুত্ব সম্ভব নয়। প্রীতি ভেঙে গেলে তার জোড়া দেওয়া যায় না। প্রীতি ভেঙে গেলে মানে মনে যদি একবার বিশ্বাস ভেঙে যায়, বিশ্বাসঘাতকতা যারা করে তারা খুব মানে কারো কাছে তারা শ্রদ্ধা সম্মান পায় না। এখানে দেখুন বলছেন তার ছেলে তো বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু বাবা এসে যখন দুধ কলা দিয়ে সাপকে বলছে যে আপনি এটা গ্রহণ করুন, তখন সাপ সেটা বাইরে এলেন। সে এটাই বললো যে বিশ্বাসঘাতকতার সঙ্গে, বিশ্বাসঘাতক যে তার সঙ্গে আমি বন্ধুত্ব করতে পারবো না। প্রীতি ভেঙে গেলে তার জোড়া দেওয়া যায় না। ব্রাহ্মণ তার ছেলের বিশ্বাসঘাতকতার জন্য দুঃখ করে বললেন আমার ছেলে শরণাগতের সাথে দুর্ব্যবহার করে নিজের সর্বনাশ করেছে। শরণাগতের সাথে এমন ব্যবহার করতে নেই। একবার এক কপতি নিজের মাংস দিয়ে অতিথি ব্যাধের পূজা করেছিল। সাপ বলল তা কি প্রকার? তখন ব্রাহ্মণ ব্যাধ ও কপতির গল্প বলতে লাগলো। এই যে ক্ষেত্রপাল সর্প বলছে না, বাড়িতেও বাস্তু সাপ থাকে। আগেকার দিনে অনেক পুরানো বাড়িতে দেখবেন বাস্তু সাপ বেশি বড় হয় না, কিন্তু খুব সুন্দর গায়ে ডিজাইন থাকে আর খুব আস্তে আস্তে চলে। সেটা থাকলে বাড়ির কল্যাণ হয়, সে অন্য অন্য সাপদের খেয়ে ফেলে। সেই জন্য বলে বাস্তু সাপকে কখনো মারতে নেই, মারলে গৃহের অকল্যাণ হয়। এরকম আগেকার দিনে এই গ্রামে গঞ্জে অনেক পুরানো বাড়িতে বাস্তু সাপকে তারা এরকম পূজা করতো দুধ কলা দিয়ে। এই ব্যাধ ও কপতি, এক ব্যাধ ছিল, তাকে বৃষ্টি দেখতে ছিল। সে নিষ্ঠুর উপায়ে পাখি মারত। এই পাখি মারাই ছিল তার একমাত্র পেশা। সে শুধু নিষ্ঠুর ছিল না, স্বার্থপরও ছিল। একমাত্র নিজের বউ ছাড়া সে আর কাউকে বিশ্বাস করত না। কেউ তার সঙ্গে কথা বলতো না, অনুষ্ঠানে তার নিমন্ত্রণ আসতো না,
বলতে গেলে সমাজে তার কোনো স্থান ছিল না। অন্য দিনের মতো সেদিনও ব্যাগ বনে গেল। ঘুরে ঘুরে সে মাত্র একটি কপতি ছাড়া আর কিছুই ধরতে পারল না। মানে একটা পায়রা, মানে মেয়ে পায়রা আর কি, কপতি ছাড়া কিছু ধরতে পারলো না। কপতিকে ধরা মাত্রই সে খাঁচায় বন্দি করলো। শীতকালের বেলা বলে সূর্য তাড়াতাড়ি অস্ত গিয়ে চারদিক অন্ধকার হয়ে এলো। ঝড়ের মতো ঠান্ডা হাওয়া বইতে লাগলো এবং প্রচন্ড বৃষ্টি হয়ে যেতে লাগলো। খিদের জ্বালায় ও কম্পমান হাওয়ায় তার হাত পা আড়ষ্ট হয়ে যেতে লাগলো। সে একটি বড় বটগাছের সামনে এসে কাতর হয়ে বলল, হে বৃক্ষ দেবতা, আমি তোমার শরণ নিলাম, শরণাগতকে তুমি রক্ষা করো। শরণাগতকে রক্ষা করা এটা খুব একটা বড় গুণ। সেটা বলছে, ভাগ্যক্রমে ওই গাছে বাস করতো অনেক দিনের পুরানো এক কপতি। কপত কেবলই ভাবতে লাগলো, আজ বৃষ্টি হয়ে গেল অথচ কপতি এখনো আসছে না, তার কি কোনো বিপদ হলো? তাকে তো ধরেছে ব্যাধ। হ্যাঁ, কপত জানতো না যে কপতি ব্যাধের কাছে বন্দী হয়ে এই গাছেই নিচেই আশ্রয় নিয়েছে। কপতের দীর্ঘশ্বাস শুনে কপতি বলল, আমি এখানে, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। আজ তোমার ঘরে একজন অতিথি এসেছে, চেয়ে দেখো ব্যাধের দিকে। শীতে শরীর কুঁকড়ে গেছে, খিদের জ্বালায় টলে পড়ছে, তুমি ওকে পরিচর্যা করো। হ্যাঁ, তখন কপতি সেই খাঁচার মধ্যে থেকে বললো যে আমি তো এখানে আছি, কিন্তু তোমার ইয়েতে দিয়ে বা তোমার স্থানে এখন একজন অতিথি এসেছে, ব্যাধ, সে শীতে কষ্ট পাচ্ছে, ক্ষুধায় কাতর, তাকে তুমি ঠিক ঠিক পরিচর্যা করো। কপত জল ভরা চোখে বলল, তুমি এখানে আছো জেনে কিছু স্বস্তি পেলাম, আমি নিশ্চয় অতিথির পরিচর্যা করব। এই বলে কপত উড়ে গিয়ে একটা জ্বলন্ত কাঠি এনে শুকনো ঘাস পাতায় আগুন ধরিয়ে দিল। ব্যাধ তাই দিয়ে হাত পা গরম করে নিল, এতে কিছুটা সুস্থ বোধ করলো। তখন কপত বলল, হে অতিথি, আপনি ক্ষুধার্ত তা আমি জানি। কথিত আছে, যে ব্যক্তি অন্ন বা খাদ্য দিতে পারে না তার বেঁচে থেকে কোনো লাভ নাই। আমার আছে কেবলমাত্র এই দেহটি, সুতরাং আপনি আমায় খেয়ে ক্ষুধা দূর করুন। দেখুন কিরকম অতিথি পরায়ণ, মানে এটাই আমাদের ভারতবর্ষের ট্র্যাডিশন। বলছেন যে আমাদের শাস্ত্রে তো আছে যে যে মানে অতিথিকে খাদ্য আর পানীয় দিতে না পারে তার জীবন বৃথা। তো আমার কাছে তো কিছুই নেই, শুধু আমার শরীরটাই আছে, আমি এই আগুনে আগে কাঠটা জোগাড় করে আগুন জ্বালিয়েছিল, সেই কাঠ সেই আগুনে সে ঝাঁপ দিল। এই বলে কপত আগুনে ঝাঁপ দিল। কপতির এই আতিথেয়তা দেখে ব্যাধ মুগ্ধ হয়ে গেল। সে ভাবতে লাগলো, আমি নির্দয় ব্যক্তি, পাপ কাজে আমার মতি, আমি একটি নিষ্ঠুর, আমি নিজের সুখ ছাড়া অন্যের সুখ দেখি না। আজ এই কপতি আমায় শিক্ষা দিয়ে গেল। কপতি তো বললো তুমি অতিথি সৎকার করো ভালো করে, কপতি আমাকে শিক্ষা দিয়ে গেল, সুতরাং আজ হতে আমি আর কারোর প্রতি নিষ্ঠুর হব না। মনে মনে এই চিন্তা করে ব্যাধ অস্থির হয়ে কপতিকে বার করে এনে লাঠি, খাঁচা, জাল সব ভেঙে ফেলল। সে বলল, আজ থেকে আমি আর এই ব্যাধের কাজ করবো না। কপতি ছাড়া পেয়ে বলল, হে অতিথি, কপতের ওই সামান্য দেহ খেয়ে আপনার ক্ষুধা দূর হবে না। ছোট্ট তো পায়রা, তো একটা ছোট্ট প্রাণী, পাখি, সুতরাং আমি আমার প্রাণ উৎসর্গ করলাম, বলে সেও আগুনে পড়ে গেল। ব্যাধের চোখের সামনে কপত ও কপতি পুড়ে ছাই হয়ে গেল। ব্যাধ তখন সেটা খেয়ে তার ক্ষুধা নিবৃত্তি করলো। গল্প শেষ করে দ্বিতীয় মন্ত্রী বলল, আমি এই জন্যেই বলছি, কপত নিজের মাংস দিয়ে শত্রুকে রক্ষা করেছিল। পেচক রাজ অরিমর্দন দ্বিতীয় মন্ত্রীর কথা শুনে প্রথম মন্ত্রীকে বলল, আপনার কি মত এ বিষয়ে? প্রথম মন্ত্রী বলল, মহারাজ, একে মেরে ফেলবেন না, আমি এ বিষয়ে একটি গল্প বলছি, শুনুন, তাহলে বুঝতে পারবেন। ওই কাকটাকে আর কি। এখন তখন প্রথম মন্ত্রী চোর ও ব্রাহ্মণের গল্পটি বলতে শুরু করলো।
মানে একটা গল্পের সঙ্গে আর একটা গল্প লিঙ্ক আছে এটা। চোর ও ব্রাহ্মণ কি, এক নগরে এক বৃদ্ধ ব্রাহ্মণ বাস করত। স্ত্রীর মৃত্যুর পর সে অনেক অর্থের বিনিময়ে দরিদ্র এক ব্রাহ্মণ কন্যাকে বিয়ে করে, কিন্তু সেই ব্রাহ্মণ কন্যা বৃদ্ধের খারাপ ব্যবহারের জন্য তাকে দুচক্ষে দেখতে পারত না। এর আর একটা কারণ, তরুণী ব্রাহ্মণ কন্যা পাকা চুল ও দাঁত করা ওই বৃদ্ধের প্রতি অনুরক্ত ছিল না। আগেকার দিনে তো এরকম হতো, মানে অনেক বয়স্ক লোকের সঙ্গে বিবাহ, সেই জন্য তার স্ত্রী তাকে পছন্দ করতো না। সেই কারণে রাত্রে স্ত্রী পাশে থাকলেও বৃদ্ধকে আমল দিত না। একদিন রাত্রে ব্রাহ্মণ তার স্ত্রীর পাশে শুয়ে আছে, এমন সময় এক চোর ঘরে ঢুকেছে। চোরকে দেখে স্ত্রী ব্রাহ্মণকে জড়িয়ে ধরলো। এতে ব্রাহ্মণ বিস্মিত হয়ে ভাবলো, আমার স্ত্রীর আমার প্রতি এত অনুরাগের কি কারণ? হ্যাঁ, কোনোদিন তো সে পাত্তা দিত না, আজকে যখন চোর ঢুকেছে ভয় পেয়ে তাকে জড়িয়ে ধরেছে। এই কথা চিন্তা করে ঘরের এদিক ওদিক তাকাতেই দেখে ঘরের মধ্যে এক চোর দাঁড়িয়ে আছে। বৃদ্ধ তখন ভাবলো, ওই চোরকে দেখেই আমার স্ত্রী আমাকে আর জড়িয়ে ধরেছে। তাই সে চোরকে বলল, আজ আমি খুবই আনন্দিত, তুমি আমার ঘরে যা কিছু আছে সব নিয়ে যাও। হ্যাঁ, তার মনে তখন খুব আনন্দ। চোর বলল, তোমার ঘর থেকে নেবার মতো কিছুই দেখছি না, তবে তোমার স্ত্রী যদি পুনরায় তোমার সঙ্গে সদ্ব্যবহার না করে তবে আবার আসবো। হ্যাঁ, সেও জানতো, সবাই জানতো যে স্ত্রী ভালো ব্যবহার করে না। চোর তখন বলে, তোমার ঘরে কিছুই নেই নেবার মতো, তোমার স্ত্রী যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে তখন আবার আসবে। সুতরাং যখন অপকারী চোরকেও হিত চিন্তা করতে দেখা যায়, তখন শরণাপন্ন ব্যক্তির সম্বন্ধে আর কি বলবো। দেখো বলছে, চোর চুরি করতে এসেও চুরি করলো না, তাহলে যে আপনার শরণাগত হয়েছে তাকে তো আপনি রক্ষা করবেনই। এই কাকই কাকদের ধ্বংস করার পথ দেখাতে পারে। এই কথা শুনে পেচকরাজ অরিমর্দন তার তৃতীয় মন্ত্রীকে জিজ্ঞাসা করলো, এখন কি করা উচিত? তৃতীয় মন্ত্রী বলল, মহারাজ, পরস্পর বিবদমান শত্রুরাও বন্ধুর কাজ করে থাকে। এর সাহায্যে আমরা কাকদের অনায়াসে ধ্বংস করতে পারি। একবার এক ব্রাহ্মণ এইভাবে রক্ষা পেয়েছিলেন। পেচকরাজ বললেন, কেমন করে রক্ষা পেল ব্রাহ্মণ? তখন তৃতীয় মন্ত্রী চোর ও রাক্ষসের গল্প বলতে শুরু করলো। হ্যাঁ, এটা 5 মিনিট আর আছে, 5 মিনিটে এটা হবে না, এই পরের যে গল্পটা। তাহলে দেখুন এখানে আমরা কি পেলাম আজকে, যে শরণাগতকে রক্ষা করা প্রত্যেকেরই কর্তব্য, আর রাজা যে হবে সে সব দিক থেকে শ্রেষ্ঠ। হ্যাঁ, সে কোনো, তার যেমন শক্তি থাকবে তেমনি বুদ্ধি থাকবে, তেমনি তার ন্যায় নীতি থাকবে, তা না হলে সে ঠিক ভাবে রাজকার্য চালাতে পারবে না। নরেন্দ্র, ওই জন্য বলে নর মাঝে নরেন্দ্র। সুতরাং এই যে মানে যুগে যুগে আমরা যে দেখছি যে এই মানব সমাজে এগুলো কার্যকরী হচ্ছে, আর পশুদেরও এটা। বিষ্ণু শর্মা তো ওই 3জন পুত্রকে শিক্ষা দিচ্ছিলেন, তিনি পশুদের গল্পের মধ্যে দিয়ে এটা বললেন, কিন্তু এটা মানব সমাজেও প্রযোজ্য, যে বিশ্বাসঘাতককে কখনো বিশ্বাস করবে না, শরণাগতকে কখনো মানে ছেড়ে, মানে তাকে, তার সঙ্গে খারাপ ব্যবহার করবে না, আর সবসময় ন্যায় পথে সত্য পথে থাকবে, তাহলেই তোমার কল্যাণ হবে। এরকম যদি প্রত্যেকেই মানে নীতি পরায়ণ হয়, তাহলে একটা গৃহের উন্নতি, একটা সমাজের উন্নতি, একটা দেশের উন্নতি, সবকিছু উন্নতির মূলে কিন্তু এই নীতি পরায়ণতা, সততা। তো আজকে এই পর্যন্ত থাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।